প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকের দেখতে চাই অর্থনীতি প্রথম পত্র। তো এখানে আমাদের যে টপিকটা আমরা চুজ করেছিলাম সেটা হলো আমাদের প্রথম অধ্যায়ের টপিক। তো প্রথম অধ্যায় আমাদের এখনো শেষ হয়নি। তো প্রথম অধ্যায়ে আমরা আজকের যে জিনিসগুলো জানতে পারবো সেটা হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ কি এবং এটার কিভাবে এটার সমাধান করা হয়, এবং এরপরে আমরা জানতে পারবো যে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা ধারণার সঙ্গে সংশ্লিষ্ট সকল ধারণা আমরা এখান থেকে জানতে পারবো। তো এর মধ্যে আমাদের আরো বেশ কিছু সাব পয়েন্ট আছে যে এখান থেকে আমরা জানতে পারবো যে আহ, অর্জনযোগ্য বিন্দু কি, অর্জনযোগ্য বিন্দু কি, সম্পদ সীমিত হলে কিভাবে আমাদের একটা উৎপাদন করতে গেলে অন্য একটা কমে যায়। যেহেতু আমরা এখনো সুযোগ ব্যয় এখানে দেখতে পাচ্ছি না, ফলে সুযোগ ব্যয়টা আমরা পরের ক্লাসে দেখবো। তো আজকের আমরা আসি আমাদের লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম যেখান থেকে, আমরা সেখান থেকে শুরু করতে চাই। আমরা বলেছিলাম স্যামুয়েলসনের সংজ্ঞা ব্যাখ্যা করতে যে যে আমরা বলেছিলাম যে সমাজের যেহেতু সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদকে আমরা ব্যবহার করতে চাই। কিভাবে ব্যবহার করা হবে সেটা আমাদের এখানে আমরা পরে আসছি। আমরা ব্যবহার করার ফলে সীমিত সম্পদ, আমরা জানি এটা আমাদের উপকরণ, অর্থনীতিতে সম্পদগুলোকে আমরা উপকরণ বলেছিলাম। সম্পদ আমাদের ছিল ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তো এই সম্পদগুলোর মধ্যে আমরা ভূমিকে বলেছিলাম প্রাকৃতিক সম্পদ, শ্রমকে বলেছিলাম আমরা মানব সম্পদ, মূলধনকে বলেছিলাম মানুষের তৈরি সম্পদ, এবং আমাদের সংগঠকও ছিল মানব সম্পদ। অর্থাৎ যদি আমরা বলি যে সম্পদ কয় ধরনের, এটা 4 ভাগে ভাগ করা যায়, আবার 3 ভাগে ভাগ করা যায়। কারণ আমাদের শ্রমিককে আমরা বলছি মানব সম্পদ, তাহলে প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং মানুষের তৈরি সম্পদ এটা বললেও হয়। আবার যদি আমাদের অপশনে 4 থাকে তাহলে আমরা ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন এই 4টা অপশনে দাগ দিব আর কি। তো এখন আমরা বলছি যে এখানে আমরা বলছি যে আমাদের যে এই যে উপকরণগুলোকে আমরা ব্যবহার করলাম, এই উপকরণগুলোকে ব্যবহার করলে আমরা দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করি। তো এই দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করলে নিঃসন্দেহে এগুলোর অর্থনীতিতে ভ্যালু থাকে। যেমন আমি যদি বলি জামা তৈরি করেছি ভূমি, শ্রম, মূলধন, সংগঠনকে ব্যবহার করে। তো এই যে শার্ট আমরা তৈরি করেছি, শার্ট কিন্তু আমাদের মূল্যবান দ্রব্য, কারণ এর মূল্য আছে, এটা মূল্য দিয়ে কিনতে হয়। এবং আমরা বললাম এই যে আমরা সীমিত সম্পদকে ব্যবহার করলাম, তারপরে আমরা দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করলাম, এখন উৎপাদন করেছি, এখন কি করতে হবে? তাহলে নিঃসন্দেহে আমাদের উৎপাদন করে তার বসে থাকলে চলবে না। যারা এটা পেতে চায় তাদের মাঝে এটাকে কি করতে হবে? বন্টন করতে হবে। অর্থাৎ আমরা বলছি কাদের মাঝে বন্টন করতে হবে? যাদের আমরা বলেছিলাম যে মার্কেট ইকোনমি অনুযায়ী, বাজার অর্থনীতি অনুযায়ী যাদের পে করার ক্ষমতা আছে, অর্থাৎ যারা সম্পদের মালিক, তাদেরকে পরিশোধ করা হয়। আবার যদি বলে যে আমরা যাদের পরিশোধ করার ক্ষমতা নেই তাদেরকেও পরিশোধ করা হবে, তাদেরকেও আমরা বলছি যে দ্রব্য সেবা সামগ্রী বন্টন করা হবে। কিসের ভিত্তিতে? নীতি নৈতিকতার ভিত্তিতে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট তাদেরকে হেল্প করে। তো এখন আমরা আসি, এখান থেকে আমরা বলছি যে আহ, এই যে আমাদের সংজ্ঞাটা আমরা দেখলাম, এই সংজ্ঞা থেকেই মূলত আমরা 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা পাই। আর এর গত ক্লাসে আমরা দেখেছিলাম যে সীমিত সম্পদ আমরা পেয়েছিলাম, অসীম অভাব পেয়েছিলাম, এবং সেই দুষ্প্রাপ্য সম্পদ থেকে আমরা নির্বাচনের সমস্যা পেয়েছিলাম। সেটা আমরা পেয়েছিলাম এল রবিন্সের সংজ্ঞা থেকে, আমাদের মৌলিক সমস্যা। তো আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা যদি বলা হয়, কোশ্চেন থাকে যে কয়টি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্যামুয়েলসনেরটাই বেশি গুরুত্বপূর্ণ। এবং সেখানে কিন্তু আমরা বলে থাকি যে মৌলিক অর্থনৈতিক সমস্যা মূলত 3টি, এবং এটা কার সংজ্ঞা থেকে আমরা পাই? এটা আমরা পাই স্যামুয়েলসনের সংজ্ঞা থেকে। এখন আমরা বলছি এই যে সীমিত সম্পদকে আমরা ব্যবহার করে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করতে চাই, এটা আমরা কি উৎপাদন করতে চাই? তাহলে ফার্স্ট আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রথম যে সমস্যাটা আমরা পেলাম, সেটা কিন্তু আমরা পেয়েছি কি উৎপাদন করা হবে। তো এই কি কিন্তু রস্বইকার দিয়ে হয় না। যখন আমাদের হ্যাঁ বা না আনসার হয় তখন আমাদের রস্বইকার দিয়ে হয়। আর যখন আমরা কোনো অবজেক্ট পাই, যখন আমরা কোনো এখানে আমাদের কোনো কিছু আমরা পেয়ে থাকি আর কি, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা আমাদের দীর্ঘইকার দিয়ে হয়। যেমন কি উৎপাদন করা হবে, এখানে দ্রব্য সেবা সামগ্রী, এখানে কিন্তু হ্যাঁ বা না আনসার না। আর যদি আমরা বলতাম সে কি খায়? হ্যাঁ সে খায়। সে কি খায়? ভাত যদি খায়, যদি আমরা একটা আনসার পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘইকার দিয়ে হয়। তো এখন আমরা বলছি এখানে আমাদের কি উৎপাদন করা হবে, এখানে আমরা বলছি যে সেটা আমরা দেখতে চাই যে আমরা কি উৎপাদন করতে চাই। আমরা কি মোটরসাইকেল তৈরি করব? আমরা কি রাইস প্রোডিউস করব? আমরা কি গম প্রোডিউস করব? এটা আমাদের দেখতে হবে যে আমাদের আসলে এই সম্পদগুলোকে আমরা কি উৎপাদনে ব্যবহার করব। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করা হবে। তো সেটাকে আমরা বলছি কোন দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করা হবে। তাহলে ফার্স্ট কোশ্চেন হলো কি উৎপাদন করা হবে। এরপর আমরা আসি, এবার আমরা বলছি যে সীমিত সম্পদকে আমরা ব্যবহার করতে চাই। তাহলে ব্যবহার করে আমরা দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করছি, তাহলে কিভাবে ব্যবহার করতে চাই? তাহলে আমরা বলছি যে উৎপাদন যে আমরা করব সেটা আমরা কিভাবে উৎপাদন করব, সেসব কোশ্চেন আমরা আনসার দিব আর কি। এরপর আমরা বলছি যে ৩ নাম্বার কোশ্চেন আমরা বলছি এই যে আমরা দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করলাম সীমিত সম্পদকে ব্যবহার করে, এটা আমরা কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ কে এগুলো ভোগ করতে পারবে। তাহলে এখন আমরা আসি আমাদের ফার্স্ট কোশ্চেনে, কি উৎপাদন করা হবে। তো আমরা বলছি এখানে আমরা বলছি যে উৎপাদন তাহলে উৎপাদনটা নিঃসন্দেহে কার সঙ্গে রিলেটেড?
তাহলে উৎপাদনটা অবশ্যই আমাদের উৎপাদনকারীর সঙ্গে রিলেটেড। তো এখন আমরা বলছি উৎপাদনকারী যে উৎপাদন করতে চায় সে কিসের ভিত্তিতে উৎপাদন করতে চায়? তার এখানে মেইন মোটিভটা কি? তাহলে উৎপাদনকারী উৎপাদন করতে চায় সেটাকে আমরা বলছি যোগান। অর্থাৎ সে বাজারে এটাকে প্রোভাইড করতে চায় নির্দিষ্ট দামে। তাহলে আমরা বলছি সে যোগান কেন দিতে চায়? কারণ যেমন আমি বলছি যে বাজারে এখন উৎপাদনকারী যারা আছে আলুর উৎপাদনকারী তারা এখন আলুর যোগান দিতে চায়। আলু কেন যোগান দিতে চায়? আলু কি কেউ পেতে চায়? তাহলে নিঃসন্দেহে এখানে আমরা বলছি এখানে আমাদের ভোক্তার একটা চাহিদা আছে। ভোক্তার ভোগ চাহিদা আছে। তাহলে যদি উৎপাদন করতে কি উৎপাদন করা হবে সেটার জন্য আমাদের মেইন টার্গেট হলো ভোক্তা আসলে এটা পেতে চায় কিনা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম কি এখানে আমাদের ভোক্তার ভোগ চাহিদা আছে। তো ভোগ চাহিদার ভিত্তিতে উৎপাদনকারী এখানে যোগান দিতে চায়। তাহলে ভোক্তার ভোগ চাহিদা কেন আসলো? কারণ আমরা বলছি যে এই যে আমি দ্রব্য সেবা সামগ্রী ভোগ করি, আমরা চাহিদা এটা ম্যাডাম হয়তো চাহিদা বা এখানে আমাদের আ ব্যা অভাব বা প্রয়োজন সেটা হয়তো ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন ওই চ্যাপ্টারে। তো এখন আমরা বলছি এই যে আমাদের ভোগ চাহিদা, এই ভোগ চাহিদা কেন আমরা করতে চাই? যেমন আমি যদি বলি আমি ভাত খেতে চাই, আপেল খেতে চাই, আমার ফ্যানের বাতাস আমি ভোগ করতে চাই। তারপরে আমরা বলছি আমার শার্টের প্রয়োজন আছে। এগুলো আমার ভোগ চাহিদা। তো এই ভোগ চাহিদা কেন আসে? আমি এগুলো কেন ভোগ করতে চাই? কারণ এখান থেকে আমার কি আসে? সন্তুষ্টি আসে। যেটাকে আমরা বলি উপযোগ। উপযোগ চ্যাপ্টারে ম্যাডাম এটা দেখিয়েছেন। অর্থাৎ সন্তুষ্টিকে আমরা বলি উপযোগ। তাহলে এই যে আমার সন্তুষ্টি আমি পাই, এই সন্তুষ্টি যদি আমি পাই তাহলে আমি দ্রব্য সেবা সামগ্রী ভোগ করতে চাই। কারণ এখান থেকে আমার ভালো লাগা আছে, আমার বেঁচে থাকার সঙ্গে ওটা রিলেটেড। ফলে এই ভালো লাগার জন্য আমার ভোগ চাহিদা আসে। এবার আমরা বলছি, এবার এই ভোগ চাহিদা আমার ভালো লাগার জন্যই কি উৎপাদনকারী তার যোগান দিবে? নাকি তার সেখানেও মোটিভ আছে? তাহলে আমরা বলছি উৎপাদনকারী যোগান দিতে চায়, তারও একটা মোটিভ আছে। তার মোটিভটা কি? যেমন আমার মোটিভটা হলো সন্তুষ্টি। সন্তুষ্টির জন্য আমি ভোগ করতে চাই। তাহলে উৎপাদনকারীর মোটিভটা কি? তাহলে উৎপাদনকারী যে উৎপাদন করতে চায় তার জন্য এখান থেকে তার মুনাফা আসবে। মুনাফা আমরা কিসের থেকে পেতে থাকি? যেমন আমরা যদি বলি একজন ১০ কেজি আলু বিক্রি করেছে তাহলে সেখান থেকে তার মুনাফা কি? তাহলে ১০ কেজি আলুর থেকে তার একটা আয় আছে এবং ১০ কেজি আলু উৎপাদনের জন্য তার একটা ব্যয় আছে। যেমন ১০ কেজি আলু যদি প্রত্যেক কেজির জন্য তার আ বা যদি দাম হয় ৳১০ করে তাহলে সেখান থেকে সে আয় করেছে কত? বাজারে ১০ কেজি আলু বিক্রি করে সে আয় করেছে ৳১০০। এখন আমরা যদি বলি তার প্রত্যেক কেজি আলুর জন্য তার খরচ হয়েছে ৳৯ করে। তাহলে তার খরচ হয়েছে মোট কত? ১০ গুণ ৯ ৳৯০। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা পাই মুনাফা। মুনাফা হলো আমাদেরকে বলা হয় যে নিট আয়। নিট আয় কি? আয় আর ব্যয়ের পার্থক্যকে আমরা বলি নিট আয়। তাহলে নিট আয়কে আমরা বলি যে মুনাফা। তাহলে মুনাফা যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে উৎপাদনকারী যোগান বেশি দিবে। তাহলে মুনাফা কেন বেশি হতে পারে? যদি আয় বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তার মুনাফা বেশি হতে পারে। আর যদি খরচ কমে যায়, ব্যয় কমে যায়, ব্যয়ের আগে মাইনাস সাইন আছে। তাহলে যদি ব্যয় কমে যায় তাহলে তার মুনাফা বেড়ে যেতে পারে। অর্থাৎ আয় বেশি হলে যদি ব্যয় না বাড়ে বা ব্যয় যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রেও মুনাফা বাড়ে। আবার যদি আমরা বলছি যে আয়ের চাইতে ব্যয়ের চাইতে আয় যদি বেশি বাড়ে তাহলে সেক্ষেত্রেও মুনাফা বাড়ে। আবার যদি ব্যয় কমে যায় উৎপাদন ব্যয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার মুনাফা বাড়ে। অর্থাৎ উৎপাদনকারী দেখবে যে যেখানে তার মুনাফা আছে সেই সব দ্রব্যই কিন্তু সে উৎপাদন করতে চায়। আর যদি বেশি মুনাফা হয় তাহলে সেই সব দ্রব্য সে বেশি উৎপাদন করবে। ঠিক আছে? তাহলে আমরা বলছি কি উৎপাদনকারী যে সেসব দ্রব্য উৎপাদন করবে, যেসব দ্রব্য উৎপাদন করলে তার মুনাফা অধিক হয় সেই সব দ্রব্য উৎপাদন করবে। সেহেতু বলা হয় যে বাজার অর্থনীতিতে দেখা যায় যে বাজার অর্থনীতি কি? যেখানে সরকারের নিয়ন্ত্রণ খুব বেশি থাকে না। সেজন্য দেখা যায় যে বাজার অর্থনীতিতে অন্যান্য দেশগুলোতে বা আমাদের দেশে তো এটা অনেকটা রেস্ট্রিক্টেড তারপরে কিন্তু এটাকে আটকানো যায় না। যেমন মাদক দ্রব্য বা অ্যালকোহলিক দ্রব্য এগুলো কিন্তু উৎপাদন হয়। কারণ এখানে কিন্তু মুনাফা আছে। তো মুনাফা থাকার ফলে দেখা যায় যে সরকার কিন্তু এগুলোকে আটকাতে পারে না। এবং এগুলো কিন্তু অনেকে পেতে চায়। এটা এখানে তাদের জাজমেন্ট ঠিক হয় না। কারণ এটাতে কিন্তু শারীরিকভাবে তাদের এখন সন্তুষ্টি দিচ্ছে। কিন্তু এটা কিন্তু একসময় কিন্তু তাদের হিউজ ভাবে ক্ষতি করে। মানসিকভাবে এবং শারীরিকভাবেও। এখানে যেহেতু মাদকদ্রব্য এইসব আসক্তির জিনিস এগুলোতে আমাদের জাজমেন্ট ঠিকমতো হয় না। ফলে এগুলো কিন্তু মানুষের ভোগ চাহিদা এগুলো থাকে। এবং দেখা যায় কি অর্থনীতিতে এইসব দ্রব্য কিন্তু উৎপাদিত হয়। তো এরপরে আমরা আসি আমাদের তাহলে কোন দ্রব্য উৎপাদিত হবে? যেসব দ্রব্য ভোগ করলে ভোক্তার সন্তুষ্টি আসে এবং যেসব দ্রব্য উৎপাদন করলে উৎপাদনকারীর মুনাফা থাকে মূলত সেই সব দ্রব্যই অর্থনীতিতে উৎপাদিত হয়। তো এরপরে আমরা আসি আমরা কিভাবে উৎপাদন করব? তো এখন আমি যদি বলি এটা কিভাবে করব? তাহলে আমি কিসের সাহায্যে উৎপাদন করতে চাই সেই রিলেটেড কোন কিছু আসছে? যেমন আমি যদি বলি এখানে শুধু আমার কিন্তু উৎপাদনটা আসছে। যে আমি কি উৎপাদন করতে চাই। তাহলে কি উৎপাদন করতে চাইলে সেখানে কিন্তু আমার শুধু উৎপাদনের ধারণা আসে। আর আমি যদি বলি কিভাবে উৎপাদন করতে চাই তাহলে কি হবে? কিভাবে উৎপাদন করতে চাইলে তখন কিন্তু আমি উৎপাদনটা আসলে কোন সোর্স থেকে আসে এবং সেগুলিকে আমি কিভাবে সমন্বয় করতে চাই সেই রকম একটা ধারণা আসে। তাহলে সেটা কিরকম? যেমন আমি বলছি যে উৎপাদন আমাদের করে কে? উৎপাদনকারী। তো উৎপাদনকারী কি উৎপাদন করে? তাহলে আমরা বলছি যে সে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে। তো সে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে, সে উৎপাদন করতে তার কি প্রয়োজন? তাহলে তার উৎপাদন করতে তার প্রয়োজন হলো উপকরণ। তাহলে উপকরণগুলো কি উপকরণ আমরা জানি যে এখানে কোন উপকরণ আসে? তাহলে আমরা জানি উপকরণগুলো হলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে আমরা বলছি সে কিভাবে উৎপাদন করবে?
তাহলে উৎপাদন করতে গেলে কিভাবে যখন আমরা বলছি তখন কিন্তু সে এই উপকরণগুলোকে কি করছে? ব্যবহার করছে। অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলোকে কিন্তু সে ব্যবহার করছে। তাহলে ব্যবহার করে সে উৎপাদন করছে। অর্থাৎ আমরা বলছি এই যে আমাদের উৎপাদনের হচ্ছে, এই উৎপাদনের জন্য আমাদের যে উপকরণগুলো আছে সেগুলোকেই কিন্তু আমি ব্যবহার করতে চাই। এখন এই ব্যবহারের মধ্যে পার্থক্য আছে। সেটা আমরা পরে আসছি। এখন আমরা বলছি এই যে উপকরণগুলোকে সে ব্যবহার করছে, তো উপকরণগুলো তখন কাজে নিযুক্ত। কারণ ব্যবহার করলে তাকে তাকে কাজ করতে হচ্ছে। তাহলে যখন ব্যবহার করা হয় তখন আমরা বলছি এই উপকরণগুলোর জন্য তার খরচ করতে হয়। যেটাকে আমরা বলি উপকরণ ব্যয়। তাহলে উপকরণ ব্যয় আমরা কি জানি? আমরা জানি ভূমির জন্য আমাদের উপকরণ ব্যয় খাজনা, শ্রমের জন্য আমরা জানি উপকরণ ব্যয় মজুরি, মূলধনের জন্য আমরা জানি আমাদের উপকরণ ব্যয় সুদ এবং সংগঠকের জন্য আমরা জানি আমাদের উপকরণ ব্যয় মুনাফা। তাহলে আমরা বলছি কি খাজনা, মজুরি, সুদ আর মুনাফা এগুলো হলো উৎপাদন করার জন্য উৎপাদনকারীর ব্যয়। এবং সেই ব্যয়টা সে মার্কেট থেকে তোলে আরকি। যেমন আমি দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করেছি সেখান থেকে আমার উপকরণ ব্যয়টাকে আমি তুলে নিয়ে আসতে চাই। এখন, এখন আমরা আসি। তাহলে আমি যদি বলি আমি কিভাবে উৎপাদন করতে চাই? আমি এমনভাবে উৎপাদন করতে চাই যেখানে আমার মুনাফা সর্বোচ্চ হবে। তো মুনাফা সর্বোচ্চ করতে গেলে কি করতে হবে? যেহেতু আমরা উপকরণ ব্যয় নিয়েছি, তাহলে উপকরণ ব্যয়টাকে সর্বনিম্ন করতে হবে। তাহলে উপকরণ ব্যয়টা সর্বনিম্ন হলে আর আয়টা সর্বোচ্চ হলে আমার মুনাফা সর্বোচ্চ হবে। তো উপকরণ ব্যয়টা সর্বনিম্ন কিভাবে হতে পারে? যেমন আমি যদি বলি যে বাংলাদেশ উৎপাদন করছে, তো বাংলাদেশে আমাদের ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো পাওয়া যায়। তো আমরা বলছি যে বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলছি যে অধিক শ্রমিক পাওয়া যায়। তা আমরা জানি যে, যে জিনিস অধিক পরিমাণে পাওয়া যায় সে জিনিসের কিন্তু খরচ কম হয়। আবার আমেরিকা যদি চিন্তা করি, আমেরিকাতে অধিক পরিমাণে পুঁজি পাওয়া যায় বা মূলধনী দ্রব্য মেশিনারি গুডস পাওয়া যায়। কিন্তু বাংলাদেশে কিন্তু মেশিনারি গুডস তুলনামূলকভাবে কম। কারণ বাংলাদেশের মানুষের সঞ্চয় কম। ফলে মেশিনারি গুডস এর জন্য উৎপাদন কম হয়। মেশিনারি গুডস এ উৎপাদন কম হয়। মেশিনারি গুডস গুলো প্রোডাকশন কম হয়। তো এখন আমরা বলছি যদি এরকম হয় তাহলে বাংলাদেশে যখন একজন প্রোডিউসার, গার্মেন্টস এর প্রোডিউসার সে কি করতে চাইবে? সে কি বেশি, বেশি পুঁজি দ্রব্য নিবে? নাকি সে বেশি, বেশি শ্রমিক নিবে? কারণ এখানে শ্রমিক সস্তা। আমি যদি বলি ১০০ একক উৎপাদন করতে চাই, তো ১০০ এককের জন্য আমি অধিক পরিমাণে পুঁজি নিতে পারি, আবার অধিক পরিমাণে শ্রমিক নিতে পারি। যেহেতু আমার বাজেট সীমিত, আমার একটা নির্দিষ্ট বাজেট থাকে। সেই বাজেট সীমিত হওয়ার ফলে আমার কিন্তু শ্রমিক বেশি নিলে আমার কিন্তু যেহেতু সম্পদ সীমিত, তাহলে বাজেটও আমার কম। তাহলে অধিক শ্রমিক নিলে আমার পুঁজি কমে যাবে। আবার যদি পুঁজি অধিক নিতে চাই তাহলে শ্রমিক কমে যাবে। কিন্তু আমি দেখছি যে বাংলাদেশে পুঁজি কম হওয়ায় পুঁজির খরচ কিন্তু বেশি। ফলে দেখা যাবে কি আমার উৎপাদন ব্যয় কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ আমি যদি ব্যাংক থেকে লোন নেই তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি ব্যাংকে অধিক সুদ দিতে হয়। কিন্তু আমেরিকাতে কিন্তু সুদের হার অনেক কম। বাংলাদেশে কিন্তু অনেক বেশি। ৯, ১০, ১১, ১২, ১৩ অলিখিতভাবে ১৫% ও বটে। কিন্তু আমেরিকাতে কিন্তু ৩-৪% সেটা। তাহলে আমরা বলছি কি যদি পুঁজি অধিক পরিমাণে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পুঁজির থেকে যে আমাদের ব্যয় সেটা কিন্তু কমে যায়। কিন্তু বাংলাদেশে আমরা শ্রমিক বলছি। তাহলে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর গুলো আছে তারা কিন্তু বেশি পরিমাণে শ্রমিক নিবে। আর পুঁজি কমিয়ে দিবে। কিন্তু উৎপাদনে ১০০ এককই হবে। অর্থাৎ আমি পুঁজিটা অধিক পরিমাণে ব্যবহার করা যেত সেটা না করে আমি এখন অধিক শ্রমিক নিচ্ছি। অর্থাৎ আমি সব মেশিনারি গুডস দিয়ে আমি কম্পিউটারে বসে, বসে নিয়ন্ত্রণ করতাম। আমার একজনও শ্রমিক দরকার নেই। কিন্তু আমি এখন কি করছি সব জায়গায় শ্রমিক বসিয়ে দিয়েছি, পুঁজি কমিয়ে দিয়েছি। ফলে দেখা যাচ্ছে কি যে আমার শ্রমিক বেড়ে যাওয়াতে আমার শ্রমের খরচটা বাংলাদেশে কম। সেহেতু আমি বলছি যে সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে কি যে আমার উৎপাদন ব্যয়টা কমে যাচ্ছে। তো উৎপাদন ব্যয় কমে গেলে আমার মুনাফাটা কি হয়ে যায়? বেড়ে যায়। তো এখানে কিভাবে উৎপাদন করা হবে? সেই উৎপাদন করতে যেয়ে আমরা এখানে বলছি যে আমরা দুটোকে চেঞ্জ করেছি। একটা আমরা বলছি শ্রমিক, আরেকটা আমরা বলছি পুঁজি। আর ভূমি আর সংগঠককে আমরা স্থির ধরে নিয়েছি যে একটা নির্দিষ্ট ভূমিতে নির্দিষ্ট সংগঠক কি বাড়াতে পারে? শ্রম বা পুঁজির পরিমাণ বাড়াতে পারে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে সে আবার এটা চেঞ্জও করতে পারে। সেটা চেঞ্জ করলে আমাদের সেক্ষেত্রে আরেকটা ধারণা আসে সেটা আমরা পরে দেখাবো। তো এখন আমরা বলছি যে তাহলে কিভাবে উৎপাদন করা হবে সময় আমাদের টার্গেট কি? আমি এমনভাবে উৎপাদন করতে চাই অর্থাৎ উপকরণগুলোকে আমি এমনভাবে সমন্বয় করতে চাই, যাতে আমার উৎপাদন ব্যয়টা সর্বোচ্চ হবে, সর্বনিম্ন হবে এবং মুনাফাটা সর্বোচ্চ হবে। সেক্ষেত্রে আমি কি করেছি? সেক্ষেত্রে আমি বলেছি যে আমাদের এখানে আমি বাংলাদেশে যেহেতু শ্রমিক সস্তা, আমি বেশি শ্রমিক নিতে চাই এবং পুঁজিটা কম নিতে চাই। এবং আমেরিকা হলে আমি কি করতাম উৎপাদন করতে যেয়ে? অধিক পুঁজি নিতাম এবং শ্রমিক আমি কম নিতাম। কারণ আমাদের এখানে পুঁজি সস্তা। তাহলে আমার টার্গেট হলো মুনাফা আমি সর্বোচ্চ করতে চাই। তার জন্য কখনো আমি শ্রমিক বেশি, পুঁজি কম এবং কখনো পুঁজি বেশি, শ্রমিক কম। এভাবে আমি উৎপাদন করতে চাই। তো এরপরে আমরা আসি কার জন্য উৎপাদন করা হবে। তো কার জন্য উৎপাদন করা হবে বললে আমাদের কি বোঝায়? আমরা জানি যে আমাদের উৎপাদনটা আসে সম্পদ থেকে। তাহলে যাদের সম্পদের মালিক তারাই কেবল এই উৎপাদনটা ভোগ করতে পারে। হিসাব মতো আমাদের মার্কেট অর্থনীতি, বাজার অর্থনীতি হলে আমাদের সেটাই চিন্তা করার কথা। তাহলে আমরা কার জন্য উৎপাদন করব? আমরা বলছি যে আমরা তার জন্য উৎপাদন করব যার সম্পদের মালিকানা আছে অর্থাৎ সম্পদের মালিকরাই কেবল উৎপাদন ভোগ করতে পারে। তাহলে এখানে আমরা আসি, আমরা বলছি যে সম্পদের মালিক যে সে কেন ভোগ করতে পারে? আর সম্পদের মালিক না হলে কেন ভোগ করতে পারে না? তাহলে আমরা বলছি কি এখানে সম্পদের মালিক কি আছে? আমরা জানি ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আমি যদি চিন্তা করি যে সারা বাংলাদেশে আমি একাই আছি এবং আমার কোনো এসব কিছুই নেই, তাহলে সেক্ষেত্রে আমার ভোগ কি হবে? সেক্ষেত্রে তো আমার ভোগ করার কোনো রাইট নেই।
এবং আমি ভূমি শ্রম মূলধন সংগঠন এগুলো আলাদাভাবে বসে আছে, তাহলে সেক্ষেত্রে তো আমার কোনো ভোগ থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের কি ঘটবে? তাহলে আমরা বলছি কি যে এই যারা সম্পদের মালিক আছে এবং এই সম্পদগুলো যখন কাজে নিযুক্ত হচ্ছে, তখনই কিন্তু এরা ভোগ করার অধিকার রাখে। কারণ কি সম্পদের মালিক কি আছে? ভূমি শ্রম মূলধন ও সংগঠন। তাহলে এখান থেকে তাদের একটা আয় আসে। যেমন ভূমির আয়কে আমরা বলি খাজনা, ভূমির শ্রমের আয়কে আমরা বলি মজুরি, মূলধনের আয়কে আমরা বলি সুদ এবং সংগঠকের আয়কে আমরা বলি মুনাফা। তাহলে যাদের খাজনা, মজুরি, সুদ ও মুনাফা আছে কেবল তারাই বাজারে যেয়ে ভোগ করতে পারে। এগুলো তাদের ইনকাম। আমার আয় থাকলে আমি বাজারে যেয়ে ভোগ করতে পারি। কিন্তু দেখা যায় কি যে বর্তমান সময়ে সরকার কিন্তু যাদের অনেক ক্ষেত্রে দেখা যায় কি সমাজে ডিপ্রাইভড শ্রেণী আছে তাদের এরকম সম্পদ থাকে না। ফলে সেক্ষেত্রে সরকার তাদের কিন্তু হেল্প করে। যারা খাওয়ার ক্ষমতা থাকে না তাদেরকে কিন্তু সরকার প্রোভাইড করে। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হলো আমার কাছ থেকে সে ট্যাক্স নেয়। অর্থাৎ সরকার যাদের এই যে ভূমি শ্রম মূলধন সংগঠন অনেক সম্পদের মালিক, সরকার তাদের কাছ থেকে কর আরোপ করে। কর আরোপ করে যারা বঞ্চিত শ্রেণী অর্থাৎ যারা বিধবা শ্রেণী বলা হয় আমাদের, বয়স্ক শ্রেণী বলা হয়, বেকার শ্রেণী বলা হয় তাদের কিন্তু সরকার এখানে হেল্প করতে চায়। বাংলাদেশে অবশ্য বেকার ভাতা ওভাবে দেওয়া হয় না কিন্তু উন্নত দেশগুলোতে এটা দেওয়া হয়। অর্থাৎ যাদের বাজার অর্থনীতি বাদে যাদের খাওয়ার ক্ষমতা নেই তাদের জন্য কিন্তু এখন কল্যাণ রাষ্ট্র অর্থাৎ সরকার কিন্তু তাদের জন্য ভূমিকা পালন করে। তো এখন এই যে কি উৎপাদন করা হবে আমরা ৩ টা সমস্যা এখান থেকে ব্যাখ্যা করলাম। আশা করি এখানে কোয়েশ্চেন থাকলে আমরা পরে আনসার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের ৩ টা সমস্যা আমরা ব্যাখ্যা করলাম। একটাকে আমরা বললাম কি উৎপাদন করা হবে, আরেকটাকে আমরা বললাম কিভাবে উৎপাদন করা হবে, আরেকটাকে আমরা বললাম কার জন্য উৎপাদন করা হবে। তো এই ৩ টা ধারণা আমরা গ্রাফে দেখাতে পারি অর্থাৎ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তো শুরুর ধারণাটা আমরাকে বলি উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা এখানে আবার আসবো। আমরা একটা গ্রাফে যাবো আরকি। এর পরের ধারণাটা আমরা দেখাবো সম উৎপাদন রেখার সাহায্যে। নিচে আমরা লিখে দিয়েছি। উৎপাদন প্রত্যেক বিন্দুতে সমান কিন্তু সেটা কিভাবে আসে সেটাও আমরা ব্যাখ্যা করব। এর পরেরটাও আমরা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখাতে চাই কিন্তু এই জায়গাগুলো আমরা একটু চেঞ্জ করে ফেলেছি। তো এই ৩ টা কনসেপ্ট দেখার আগে আমরা একটু আ আগে কোশ্চেনটা জেনে আসি যে এইখানে কোনো সমস্যা আছে কিনা। তারপরে আমরা চিত্র অঙ্কনে যাব। আমরা একটা হোয়াইট বোর্ডে চিত্র আঁকার চেষ্টা করব। তো তার আগে আমি সবার এখানে আমার কারো সমস্যা আছে কিনা আমি একটু শুনতে চাই যে আমাদের এই ৩ টা কোশ্চেন নিয়ে অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে কারো সমস্যা আছে কিনা? তোমরা এখান থেকে আমাকে হ্যাঁ বা না বলে দাও। যে সমস্যা থাকলে হ্যাঁ বলো, আর না থাকলে না বলে দাও। এবার আমি তোমাদের মুখ খুলে দিচ্ছি। তোমরা এখন বলতে পারো যে এখানে সমস্যা আছে কিনা। এই ৩ টা কোশ্চেনে কারো সমস্যা থাকলে বলো। এখন আমরা কিন্তু একটা গ্রাফ অঙ্কনে যাব। কিভাবে গ্রাফ আঁকতে হয়। হ্যাঁ, না এখানে স্যার তোমরা নেই। এখন তোমাদের স্পিকারটা স্যার ওপেন করে যা বলতে পারবা। আর নেই। হ্যাঁ, কোশ্চেন থাকলে বলো। স্যার আমি কি বলবো স্যার? স্যার আপনি যে বলছেন স্যার যে একটু জোরে বলো, জোরে বলো। আমাকে যদি আয় বাড়াতে হয়, স্যার হ্যাঁ, আপনি যেহেতু বলছিলেন স্যার যেহেতু আমাদের উৎপাদনের আয়টা যদি আমাকে বাড়াতে হয় তাহলে আমাকে পুঁজি অথবা নাহলে শ্রমিক বেশি নিতে হবে স্যার। এই শ্রমিক আর পুঁজির ব্যাপারটা যদি স্যার আবার আয় একটু বেশি না, আমি বলতেন। বলেছি মুনাফা। আমি ব্যয় কম করে মুনাফা বাড়াতে চাই। যেমন তুমি যদি বলো যে বাংলাদেশের গার্মেন্টস আর সিঙ্গাপুরের গার্মেন্টস, তুমি দেখো যে বাংলাদেশের গার্মেন্টস এ কত শ্রমিক কাজ করে। তো আমেরিকাতে কি এত শ্রমিক আছে বা সিঙ্গাপুরে কি এত শ্রমিক আছে? না স্যার। তাহলে সিঙ্গাপুরে যদি শ্রমিক এত কম থাকে তাহলে তাদের শ্রমের দাম কি? যেমন তুমি দেখো বাংলাদেশের শ্রমিকের দাম আর সিঙ্গাপুরের শ্রমিকের দাম কি সমান? না স্যার। তাহলে বাংলাদেশে যদি একজন উৎপাদন করতে চায় তাহলে সে কি শ্রমিক বেশি নিবে না পুঁজি বেশি নিবে? শ্রমিক বেশি নেবে। কারণ বাংলাদেশের শ্রমিক শ্রম বেশি নেবে। সস্তা। আর যদি সিঙ্গাপুর হতো তাহলে কি হতো? জি জি স্যার। সিঙ্গাপুর হলে কি হতো? তাহলে সে স্যার বেশি বেশি পুঁজি বেশি মেশিনারি নিত। গুডস পুঁজি দিত। বেশি যেসব নেবে। কাজ বেশি শ্রমিক নিত। করে সেগুলো মেশিন করবে। এখনো তো জি মেশিনারি জি গুডস অনেক জি কাজই জি করে দেয়। তাহলে সেগুলো মেশিনারি গুডস করবে। ফলে দেখা যাবে কি সিঙ্গাপুরের কিন্তু তাদের পুঁজি বেশি নিলে উৎপাদন খরচটা কমবে। আর বাংলাদেশের উৎপাদনকারীরা যদি পুঁজি বেশি নেয়, বাংলাদেশে কিন্তু পুঁজি সস্তা না। কিন্তু সিঙ্গাপুর বা আমেরিকাতে কিন্তু পুঁজি সস্তা। ফলে দেখা যাবে কি যে তাদের জি স্যার। উৎপাদন বেশি করতে গেলে তাদের কিন্তু পুঁজি বাড়াতে হবে। আর বাংলাদেশে যদি করতে চায় তাহলে তারা কোনটা বেশি নিবে? শ্রমিক বেশি নিবে। যেমন আমি যদি দেখি যে জাহাজ জি ভাঙা স্যার। শিল্প, তো জাহাজ ভাঙতে গেলে বাংলাদেশে কিন্তু বেশিরভাগ সব শ্রমিক দিয়ে কাটাকাটি করে। কিন্তু উন্নত জি দেশগুলোতে যদি স্যার। জাহাজ ভাঙা শিল্প এখন বেশিরভাগ ক্ষেত্রেই নেই। কারণ পরিবেশ দূষণের সব শিল্প উন্নয়নশীল আর অনুন্নত দেশগুলোতে ঘটে থাকে। তাহলে আমরা বলছি বাংলাদেশে জাহাজ ভাঙা জি শিল্প কিন্তু বেশিরভাগ সব শ্রমিক দিয়ে করে। কিন্তু জি কারণ কি? স্যার। বাংলাদেশের শ্রমিক সস্তা। আর তাদের দেশে মেশিনারি গুডস সস্তা। দেখবা যে বিদেশে বেশিরভাগ সব চাষাবাদ কিন্তু ওই জি স্যার। মেশিনারি গুডস করে। অর্থাৎ চাষ থেকে শুরু করে ধান মাড়াই থেকে শুরু জি করে জি বা জি গম মাড়াই থেকে শুরু করে সবকিছু কিন্তু মেশিনারি গুডস করে। কিন্তু বাংলাদেশে কিন্তু শ্রমিক করে। কারণ বাংলাদেশের শ্রমিক সস্তা। জি। জি স্যার। ঠিক আছে? আর কোশ্চেন থাকলে কেউ বলো। তোমার জি স্যার। স্পিকারটা অফ করে দাও যদি কোশ্চেনের আনসার পেয়ে থাকো। আর নেক্সট কোশ্চেন থাকলে কোশ্চেন বলো। হ্যাঁ, এরপরে বলো। তোমরা অনেকেই ক্লাসে পরে আসছো। এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। হ্যাঁ, এরপরে আর কারোর কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। আর কারোর কোশ্চেন থাকলে আমাকে জানাও। না থাকলে বলো স্যার নেই।
তাহলে আমরা এখন গ্রাফে যাব। জি স্যার। ওকে, শুনি। এখন আমরা গ্রাফে যাচ্ছি। কারণ এর পরে আমাদের 3টা গ্রাফ আছে। আমরা জানি না এই পুরো গ্রাফগুলো আমরা এক্সপ্লেইন করতে পারবো কিনা আজকের, কারণ আমাদের সময় একটু কম আছে। তো এখন আমি যেহেতু আমার এখানে লেখার ধরনটা পুরোপুরি বোর্ডের মতো হবে না, তো সেক্ষেত্রে আমি তোমার লেখাটা একটু অন্যরকম হবে। তোমরা এটা ওইভাবেই চিন্তা করবো আরকি। কারণ আমি তো কার্সর দিয়ে লিখছি, মাউস দিয়ে লিখছি, সেহেতু তোমার লেখাটা অত ভালো হবে না। তো এখন আমরা আসি। তোমরা এখন রোল নাম্বারটা কিন্তু আমি আর নিচ্ছি না এখন। তোমরা আশা করি যে সবাই তোমাদের রোল নাম্বার এখানে দিয়েছো। তো এরপরে আমরা আসি। আমরা আমাদের হোয়াইট বোর্ডটা নিচ্ছি যে কিভাবে গ্রাফ আঁকতে হয়। ভালো করে খেয়াল করবা, এটা কিন্তু তোমাদের সবসময় কাজে লাগবে। যারা নেক্সট টাইম ইকোনমিক্স নিয়ে যদি কেউ বিশ্ববিদ্যালয় বা কোথাও পড়তে চাও, বাইরে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই যে টপিকগুলো আমি একেবারে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এবং এখানে এই টপিকগুলো তোমাদের কাজে লাগবে। দেখো, আমি বলছি গ্রাফ। তাহলে দেখো তো, এটা একটা গ্রাফ। আমি বললাম এটা একটা চিত্র। আমাদের দেখে মনে হচ্ছে না এটা একটা গ্রাফ? এখানে আমি তোমাদের মুখ ওপেন করে দিচ্ছি, কিন্তু তোমরা যাদের শুধু দরকার কেবল তারাই কথা বলবা। তো এখন দেখো, তোমরা এটা একটা গ্রাফ মনে হচ্ছে। তো এই গ্রাফ আঁকার জন্য আমরা যদি বলি আমরা এদিক থেকে বামেও আসতে পারি, আবার এদিক থেকে ডানেও যেতে পারি, আবার কখনো উপরে যাচ্ছি, কখনো নিচে নামছি। তো উপরে আমরা এভাবে খাড়া ভাবে যাচ্ছি না, কখনো আবার বাঁকা ভাবে যাচ্ছি, এভাবে যাচ্ছি, এভাবে যাচ্ছি। এটা আমাদের গ্রাফ। আমরা এভাবে আসতে পারি, এটা আমাদের গ্রাফ। এটা আমরা বললাম এটা আমাদের একটা চিত্র। তো এখন আমরা বলছি, দেখো তো এই যে চিত্র, এটা কি একটা চিত্র? যে কোনো একজন মুখ ওপেন করো, সাব্বির মুখ ওপেন করো। এটা কি একটা চিত্র? দেখো, আমি যে না পয়েন্টটা স্যার। এখানে ধরে রেখেছি, এটা কি একটা চিত্র? কলমটা, কথা বলো। না স্যার। এটা একটা চিত্র না, এটা নো একটা স্যার। পয়েন্ট। তাহলে চিত্র আঁকতে গেলে নিঃসন্দেহে আমাকে মুভ করতে হচ্ছে। এই যে মুভ করছি আমি, দেখো তো চিত্র আঁকতে জি গেলে স্যার। মুভ করতে হচ্ছে না? তাহলে জি স্যার। ইকোনমিক্সে জি স্যার। এই যে মুভ আমরা করছি, এই মুভ করাটাকে আমরা বলি চলক। আমি চলছি, কিন্তু এই যে চলছি। এবার দেখো তো, জি স্যার। আমি তো আবার স্টপ হয়ে গেছি। তাহলে এই যে চলছি, জি স্যার। এই চলার জন্য আসলে আমার কি লাগছে? চলার জন্য দেখো তো, আমার মন বলছে তুমি এদিকে যাও, তাহলে আমার মন কাজ করছে। আমার মনের সঙ্গে কে কাজ করছে? জি স্যার। আমার হাত যাচ্ছে, নড়াচড়া করছে, এই যে। হাত স্যার। তাহলে আমি যদি বলি দেখো তো, স্যার। চলতে গেলে তাহলে আমাদের চলক লাগছে। চলক কয় ধরনের? 2 জি ধরনের। স্যার। একটাকে 2 আমরা ধরনের বলছি স্যার। স্বাধীন। স্বাধীন। আর স্বাধীনটা তাহলে কে? স্যার মন। মন আমার মোকাবেলা। মনটা স্বাধীন। এবার দেখো তো, আমার হাতটা কি ছিল? মনের অধীন। আমার যে হাতের ফোর্স, জি স্যার। তাহলে আমার হাতটাকে আমরা বলছি এই যে হাতের ফোর্স আর লিখলাম না, আমার এই হাতটা অধীন ছিল। তাহলে যে কোনো চিত্র আঁকতে গেলে, আমাদের চলক লাগে। 2 ধরনের চলক, একটাকে আমরা বলি স্বাধীন চলক আর অধীন জি চলক। স্যার। ঠিক আছে? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা বলছি কি যে এই যে স্বাধীন চলক আর অধীন চলক, এই দুটো কি পরিবর্তন হতে হয় চিত্র আঁকতে গেলে? না স্যার। পরিবর্তন না হলে আমি যদি এখানে বসে থাকি, চিত্র হবে? এই যে দাঁড়িয়ে আছি। স্যার না পরিবর্তন স্যার। করতে তাহলে অবশ্যই পরিবর্তন আমাকে হবে চিত্র স্যার। আঁকতে গেলে কি হতে হয়? পরিবর্তন হতে হবে। পরিবর্তন হতে পরিবর্তন হয়। হতে হয়। তাহলে সবসময় মনে রাখতে হবে, ইকোনমিক্সে যদি আমরা পরিবর্তন বলি, তাহলে সেটা কখনো বাড়ে, আবার কখনো কি হয়ে যায়? কমে যায়, বেড়ে যায়, কমে। কমে যায়। যেমন আমরা যদি উৎপাদনের দিক জি চিন্তা স্যার। করি, জি স্যার। উৎপাদন বাড়তে পারে, কমতে পারে। তাহলে চিত্র আঁকতে গেলে আমাদের সেভাবে আঁকতে হবে। জি স্যার। এবার দেখো, আমি জি যখন স্যার। বলছি এই যে চিত্র আমরা আঁকতে চাই, তাহলে এখন আমরা আর হাত বা মন না নিয়ে আমরা বললাম 2 ধরনের চলক আমাদের কাজে লাগে। একটাকে আমরা বলি স্বাধীন চলক, জি স্যার। আর একটাকে আমরা বলি অধীন চলক। তাহলে এই হলো আমাদের, ধরলাম চলো। জি স্বাধীন স্যার। চলক, আর এই একটা নিলাম আমরা যেটাকে আমরা বলছি অধীন চলক। তাহলে এটা হলো আমার মন ছিল, আর এটা কি ছিল? চলক। হাতের ফোর্স ছিল। এই যে হাতের ফোর্স না হলে আমি হাতে। আঁকতে পারতাম না। এটা কিন্তু একটা গতি বা পরিবর্তন হচ্ছে হাত। আমি কি জি হাত স্যার। স্থির করে বসে রেখেছিলাম? জি স্যার। নো। জি স্যার। তাহলে এখন আমরা বলছি না স্যার। এক্সটা হলো আমাদের স্বাধীন। আমাদের ম্যাডামরা যেভাবে দেখেছে আমরা সেভাবে স্যার। আঁকছি না, আমরা একটু অন্যভাবে আসি। এক্সটা হলো আমাদের স্বাধীন, আর আমরা স্যার। যাতে সহজে গ্রাফ আঁকতে পারি। আর ওয়াইটা হলো আমাদের অধীন। ঠিক ওকে আছে? স্যার। তাহলে আমরা বলছি অধীন। এই জি স্যার। এক্স আর ওয়াই এর মধ্যে কি কোনো সম্পর্ক তৈরি হয়? জি স্যার। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে যদি সম্পর্ক না হতো, আমার মনের সঙ্গে যদি হাতের কোনো সম্পর্ক না থাকতো, হাত কি চলতো? না জি না স্যার। স্যার। না। তাহলে আমি বলছি সম্পর্ক আছে। ইংলিশ স্যার। ম্যাথমেটিক্সে এই সম্পর্ককে আমরা বলি ফাংশন। জি স্যার। ফাংশন, যাকে আমরা বলি সম্পর্ক বা অপেক্ষক। ঠিক আছে? সম্পর্ক। তাহলে আমরা জি বলছি স্যার। কার কার মধ্যে সম্পর্ক আছে? স্যার এক্স ওয়াই। এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক আছে।
তাহলে এখন আমি যদি জি বলি স্যার। সবসময় মনে রাখতে হবে স্বাধীন X চলকটা আর Y। স্বাধীন চলকটা সবসময় আমাদের ডান হাতে বসে। তাহলে আমরা বলছি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে সম্পর্ক সাইনকে আমরা ম্যাথমেটিক্সে এভাবে লিখি, এই যে এফ দিয়ে লিখি সম্পর্ক সাইন। তাহলে এবার দেখো তো আমি যদি বলি এর সঙ্গে একটা ফাংশন আছে, তাহলে কার সঙ্গে ফাংশন আছে? এক্স এর কার সঙ্গে ফাংশন আছে? এক্স এর সাথে X আর Y। ওয়াই এর এক্স এর সাথে কার সঙ্গে Y, ফাংশন আছে? Y এর সাথে। ওয়াই এর সঙ্গে। আবার যদি Y এর বলি ওয়াই এর সাথে। ফাংশন আছে এক্স এর Y। সঙ্গে, কিন্তু আমরা বলছি ওয়াই এর ফাংশন আছে তাহলে এক্স স্যার এর আমাদের সঙ্গে এফ ওয়াই। কারণ এক্স টা আগে মুভ করবে, তাই তো? জি স্যার। এক্স টা আগে মুভ ইয়েস করবে। স্যার। এখন স্যার। দেখো এই যে সম্পর্ক, এখন কিন্তু তোমাদের এটা গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক আবার দুই ধরনের হয়, একটাকে আমরা বলি পজিটিভ সম্পর্ক, আরেকটাকে আমরা বলি নেগেটিভ সম্পর্ক। সম্পর্ক। পজিটিভ নেগেটিভ সম্পর্ক কি? যেমন তুমি ধরো তোমার ইয়ের উপরে টেবিলের উপরে একটা কলম আছে। এবার দেখো তো তুমি কলমটাকে ডানে সরাও, কলম কি ডানে যাচ্ছে? কলম ডানে সরালে কি বাইরে যায়? না স্যার, ডানে দিয়ে যাবে। না কলম স্যার, ডানে সরালে ডানে যাচ্ছে। এবার দেখো জি কলম স্যার। বামে সরাও, কোন জায়গাতেই না স্যার, স্থির। কলম বামে সরাও, কলম কি বামে সরছে? জি স্যার, বামে সরাইছি। আচ্ছা জি স্যার, fine। সরাইছি। তাহলে আমরা বলছি, আমি যদি বলি এই হলো আমাদের হাত, আমাদের মনের দিক এক্স, তাহলে এক্স তুমি যেদিকে নিচ্ছ, জি, স্যার। এক্স এর মুখ যেদিকে, দেখো তো তোমার কলমের মুখও সেই দিকে অর্থাৎ ডান দিকে যাচ্ছে। জি স্যার। এবার দেখো এক্স জি, বাম দিকে স্যার। নিয়ে আসো, এক্স কমিয়ে দাও, তাহলে ওয়াইও কি হয়ে যায়? জি স্যার। কমে যাবে। কমে যাবে। কমে যাবে। তাহলে এই সাইনটা কি পজিটিভ সাইন, অর্থাৎ এর মুখ যেদিকে এর জি, মুখও স্যার। সেম দিকে। এটা যদি জি, নিচের স্যার। দিকে যায়, এর মুখও নিচের দিকে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা যদি বলি জি, এক্স যদি বেড়ে যায়, আমাদের আর 10 মিনিট আছে, এক্স যদি বেড়ে যায় ওয়াইও কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। এখন আমরা তো আর ওই ধরো তোমার ওই বেড়ে টেবিলের যাবে। উপরে ওরকম ওই এদিক ওদিক করি না, আমাদের এখানে কিছু মানের ব্যাপার আছে, সেই মানগুলো আমরা নিব একটু পরেই। আবার আমরা বলছি এক্স যদি কমে যায় ওয়াইও কমে যায়। তো সেই যখন কমে এরকম যাবে। পজিটিভ সম্পর্ক এরকম থাকে, তখন তাকে আমরা বলি পজিটিভ রিলেশনশিপ, ধনাত্মক সম্পর্ক। আর নেগেটিভ হলে কি হবে? জি, এবার স্যার। দেখো তুমি মনে জি, করছো স্যার। যে তোমার ঋণাত্মক। তোমার ওই ইয়ের উপরে দেয়ালের গায়ের সঙ্গে একটা স্প্রিং লাগানো আছে, স্প্রিংটাকে টেনে ছেড়ে দাও তো তোমার দিকে আসে কিনা? না স্যার। না স্যার, আমাদের আসবে যাচ্ছে। না। না স্যার, তাহলে তুমি যেদিকে নিতে চাও সে কিন্তু সেদিকে যাচ্ছে না, উল্টো দিকে যাচ্ছে। জি স্যার, জি জি স্যার। স্যার। তাহলে এক্স বেড়ে গেলে ওয়াই কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। কমে যাবে। এবার তুমি ওটাকে চেপে দেয়ালের সঙ্গে লাগাও, দেখো তো পারো কিনা? এক্স কমে গেলে না স্যার। ওয়াই কি হয়ে যাচ্ছে? তখন তোমার দিকে চলে আসছে, না, কিন্তু স্যার। সে ওয়াই বেড়ে বেড়ে যাচ্ছে। বেড়ে যাবে। এটাকে আমরা বলি নেগেটিভ সম্পর্ক, ঠিক আছে? জি এই স্যার। যে পজিটিভ সম্পর্ক আর নেগেটিভ সম্পর্ক, এই পজিটিভ আর নেগেটিভ সম্পর্ক থেকে আমাদের 6টা গ্রাফ আসে, 6 ধরনের। এবং এই 6 ধরনের গ্রাফ যদি কেউ জেনে স্যার। থাকে, তাহলে সংখ্যার থেকে যে কোনো দিকে তাকালেই বুঝতে পারবে যে গ্রাফটা কেমন হবে। তা এবার আমরা আসি, এই যে আমরা জি, স্যার। সম্পর্ক বললাম, এই সম্পর্ক আমরা কিভাবে ব্যাখ্যা করি। দেখো এবার আমরা আসি, দেখো আমি যদি বলি তোমার সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে, সেখানে কি কোনো গণিত আছে 1 2 3 জি 4? স্যার। নো। যেমন আমি যদি না, বলি স্যার। তোমার না, সঙ্গে স্যার। আমার একটা সম্পর্ক আছে, তুমি যদি বলো স্যার এটার মান কত, আমি কি বলি এটার মান 10, এটার মান 20? না স্যার। আমরা আত্মীয়তার সম্পর্ক যখন বলি তখন কিন্তু আমরা এরকম স্যার। মান দিয়ে ব্যাখ্যা করি না, কিন্তু আমরা গণিত বা ইকোনমিক্স যখন বলি, জি স্যার। ইকোনমিক্স ইজ নাথিং বাট ম্যাথমেটিক্স। এখন আমরা যখন গণিত বা ইকোনমিক্স জি বলি, স্যার। তখন কিন্তু আমাদের মানগুলো আসে কিসের ভিত্তিতে? মানগুলো আসে কিসের ভিত্তিতে? স্যার মানের ভিত্তিতে। যেটাকে আমরা বলি গাণিতিক সংখ্যা। তাহলে আমরা যে সম্পর্ক ব্যাখ্যা জি, স্যার। করব, সেই সম্পর্ক আমরা কিসের ভিত্তিতে ব্যাখ্যা করব? গাণিতিক ভিত্তিতে। গাণিতিক সংখ্যা। তো গাণিতিক সংখ্যা আমাদের অনেক কিছু আছে, রুট ঠুট আছে, এগুলো আমাদের রুট নিয়ে আমাদের কোনো ব্যাখ্যা নেই। আমরা গাণিতিক সংখ্যায় যে সংখ্যাগুলো আমরা নিব, সেই সংখ্যাগুলোকে আমরা এভাবে নেই। দেখো একটা লাইন, আমরা কিন্তু গ্রাফ আঁকার সময় জি, বলেছিলাম স্যার। উপরে নিচে ডাইনে বাঁয়ে। তাহলে এই লাইনটাকে আমরা জি নিচ্ছি, স্যার। এই লাইনের মাঝে আমরা গ্রাফটা আঁকবো। তো দেখো এই লাইনটাকে আমরা এইভাবে ভাগ করে ফেললাম, শূন্য। আমরা জানি শূন্যের জি স্যার। শূন্য কেন? আমরা যত ডানে যাই মানগুলো কিন্তু বাড়ে, আর যত বাঁয়ে আসি মানগুলো কিন্তু জি, কমে, স্যার। মাইনাস হয়। কারণ আমি যদি কমে। বলি শূন্যের জি, এদিকে স্যার। আমাদের 1 জি স্যার, 2 3, এভাবে আমাদের মানগুলো কি বাড়তে থাকে। আবার দেখো বাড়ে। এদিকে আসো, জি স্যার। যত তুমি বামে আসবে তত কিন্তু মাইনাস হয়, -1 জি -1 স্যার। -3, এভাবে কিন্তু -3 মানগুলো এদিকে আসে। তুমি যদি 3 থেকে 2 আসো তাহলে কিন্তু মান কমেছে, সেটা জি, কত স্যার। হয়েছে? -1। 2 থেকে 1 এ আসলে কিন্তু -1, অর্থাৎ সবসময় মনে -1 রাখবে, one। ডানে গেলে মান বাড়বে, আর 0-র পরে গেলে পজিটিভ, আর 0-র নিচে আসলে কি নেগেটিভ। জি স্যার। এই জন্য বলা হয় লেস দ্যান 0। নেগেটিভ। এদিকে আসলে কি লেস দ্যান 0, লেফট হ্যান্ড সাইডটা কি লেস Less দ্যান than, 0। জি হ্যাঁ। স্যার।
লেস দ্যান 0 না? জি স্যার। আর দেখো তো রাইট হ্যান্ড সাইডটা কি? লেফট এই যে মানে Greater than 0 থেকে greater বড়। than 0 0 রাইটে Greater than গ্রেটার দ্যান 0 0 আর 0 Greater than লেফটে জি, স্যার। লেস দ্যান 0। জি জি স্যার। স্যার ঠিক আছে, তাহলে এখন আমরা আসি। এখন দেখো তো শুধু কি গ্রাফ এভাবে হয় নাকি আমরা যদি বলি যে গ্রাফের স্যার। আরো ব্যাপার আছে, এই শুধু এইভাবে আরো গ্রাফটা না, ব্যাপার আমরা আছে। যখন গ্রাফ এঁকেছিলাম, দেখো তো আমরা যখন গ্রাফ এঁকেছি তখন কি শুধু আমরা এভাবেই গেছিলাম? না শুধু স্যার। কি এভাবেই গেছিলাম না, নাকি স্যার। উপরে না, গেছি স্যার। নিচে আসছি? স্যার উপরে নিচে উপরে উপরে নিচে নিচে আছে, তাহলে নিঃসন্দেহে আমাদের আরেকটা বাকি আছে। তাহলে সব সময় মনে রাখবা যে গ্রাফ যখন আমরা আঁকি তখন কিন্তু আমাদের একটা অংশ আমরা নিয়েছি, এটাকে কিন্তু আমরা বলি স্বাধীন অক্ষ, এটাকে আমরা বলি এক্স। এই পাশে প্লাস বলে আমরা এক্স দিলাম আর এই পাশে মাইনাস বলে প্রাইম দিলাম। ওকে, এবার দেখো তুমি উপরে গেছো না নিচে নেমেছো, উপরে গেছো নিচে নেমেছো, তাহলে উপরটাও আমাদের দরকার। তুমি ডাইনে বায়ে গেছো, তো উপরে নিচে যাবে কে? তাহলে উপরের মান এই যে উপরে গেলাম, এই যে আমরা নিচে আসলাম। জি স্যার। তাহলে আমাদের জি, তুমি স্যার। যত কেন্দ্রে আসো, দেখো তো 3 থেকে যদি তুমি 0 তে আসো তাহলে কত মাইনাস করতে হয়? মাইনাস -2 -3। তাহলে প্লাস মাইনাস করলে এটার মান 0 হয়। এবার দেখো তো যদি তুমি -3 থেকে 0 তে আসতে চাও তাহলে তোমাকে প্লাস করা লাগে কত? তাহলে +3 -3 করলে এটা 0 হয়ে যায়। +3 -3 করলে এটা 0 হয়ে যায়। তাহলে তুমি যত এদিকে যাবে প্লাস করলে 0 হবে, যত এদিকে আসবা মাইনাস করলে 0 হবে। আর যত ডানে যাবা মান বাড়বে, যত বামে আসবা মান কি হয়ে যাবে? কমে যাবে। এবার যদি বলি উপরে কমবে। গেলে মান বাড়ে না কমে? কমবে। উপরে গেলে মান কমে। আর কিন্তু। উপরে বাড়ে, গেলে স্যার। বাড়ে বাড়ে স্যার প্লাস উপরে মান গেলে বাড়ে। প্লাস, এবার দেখো তো উপরে গেলে প্লাস আর নিচে আসলে নিচে গেলে মাইনাস মাইনাস। -1 কমে। -2 -3 এভাবে তোমার মানগুলো আসে। জি স্যার ঠিক আছে, তাহলে এখন আমরা বলছি এই যে দেখো তো তুমি যে গ্রাফে আঁকো না কেন সব এই 4টা অক্ষের মধ্যে পড়ে কিনা? জি স্যার এটা Yes, কয় sir. ভাগে ভাগ করেছি? Sir. এটাকে আমরা কয় ভাগে ভাগ করেছি? ভূমি অক্ষ আর লম্ব অক্ষ দিয়ে এটাকে বলা হয় 4 অয় ভাগে। অক্ষ। মনে রাখতে হবে এখানে সব সময় অধীন চলকের মান বসে লম্ব অক্ষে। ইকোনমিক্স এর দুই জায়গায় দুই জায়গায় অয় ডিফারেন্ট অক্ষ আছে। আর বা সব prime. জায়গায় স্বাধীন চলক কোথায় বসবে তাহলে? স্বাধীন চলকের মান কোথায় বসবে? ভূমি অক্ষে। আর অধীন চলকের মান জি স্যার, ভূমি অক্ষে। লম্ব অক্ষে। লম্ব, এটাকে বলা হয় ভূমি লম্ব অক্ষ, অক্ষে। এটাকে বলা হয় লম্ব অক্ষ। লম্ব অক্ষ তাহলে লম্ব এখন দেখো তো অক্ষ। তুমি যে গ্রাফে আঁকতে চাও না কেন এটা নির্দিষ্ট মান নাই এর মধ্যে মান আছে না? জি স্যার। দেখো তো এর বাইরে যাচ্ছে কিনা স্যার কোথাও? আছে। জি স্যার। এটাকে বলা হয় এই যে আমরা না, যেটাকে স্যার। আঁকলাম না, স্যার। এটাকে বলা হয় প্রথম চতুর্থাংশ। যেটা আমরা প্রথমে এটাকে আমরা এঁকেছি, এটাকে 4টা অক্ষে ভাগ করে ফেলেছি। তাহলে এটাকে বলা হয় ফার্স্ট জি কোয়াড্রান্ট, স্যার। প্রথম চতুর্থাংশ। জি স্যার। এটাকে বলা হয় দ্বিতীয় চতুর্থাংশ, দ্বিতীয়। 4টা অঙ্কের মধ্যে দ্বিতীয় চতুর্থাংশ, সেকেন্ড কোয়াড্রান্ট। এটাকে বলা হয় কি? থার্ড। থার্ড কোয়াড্রান্ট। এটাকে বলা হয় ফোর্থ Third. কোয়াড্রান্ট। ফোর্থ Fourth কোয়াড্রান্ট, quadrant। চতুর্থ চতুর্থাংশ। এখন আমি একজনকে কোশ্চেন করছি, বলো তো এইখানকার মানগুলো কেমন হবে? এই যে এখানকার পজিটিভ প্লাস পজিটিভ পজিটিভ দেখো তুমি দেখো আগে স্বাধীন চলক দেখো, স্বাধীন চলক পজিটিভ, তাহলে স্বাধীন চলকটা আগে নিতে হবে। স্যার এবার উপরে যাও, কারণ এটা তো জি, স্যার। এইদিকে আর এইদিকে, তাই না? Positive. অধীন চলকও কি পজিটিভ? জি স্যার এবার দেখো পরেরটা, এবার আমরা আসি এখানটা মুছে ফেলি। কোয়াড্রান্ট, স্যার নেগেটিভ আর পজিটিভ। পজিটিভ নেগেটিভ। তাহলে আগে নেগেটিভ, স্যার স্যার, নেগেটিভ কারণ স্বাধীনেরটা আগে জি, স্যার, পড়বে, তারপর positive। নেগেটিভ পজিটিভ। তারপর স্যার। পজিটিভ। এর পজিটিভ পরেরটা, স্যার থার্ড হবে নেগেটিভ নেগেটিভ তাহলে এটা আমি প্রথম এদিকে আসলাম স্বাধীন চলক নেগেটিভ, নিচে আসলাম অধীন চলক নেগেটিভ। এর পরেরটা, নেগেটিভ এর পরেরটা, প্লাস মাইনাস এর পরেরটা পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, ভূমি অক্ষ স্বাধীন পজিটিভ, অধীন কি? জি স্যার, অধীন Negative. নেগেটিভ। তাহলে এখন Negative. আমরা যে গ্রাফে আঁকতে চাই না কেন আমাদের কিন্তু এই মান নিয়ে আঁকতে হবে। এবং সম্পর্ক কয় ধরনের বলেছি? সম্পর্ক কয় ধরনের বলেছি? চার দুই চার ধরনের, ধরনের। একটা পজিটিভ, একটা সরি নেগেটিভ। সরি নেগেটিভ। আর জি স্যার চতুর্থাংশ আমরা বলেছি 4টা, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থাংশ। তাহলে এখন আমরা যদি ধরি যে প্লাস প্লাস মান আছে, সহজে কিন্তু আমরা এখানে বুঝে যাবো। এখন আমি যদি তোমাকে একটা কাজ দেই জি যে স্যার। বলো তো এইটা কোথায় কোথায় বসবে, এক্স আর ওয়াই এর আমি এরকম মান নিলাম, এখানে নিলাম -1, এখানে নিলাম -2, এখানে নিলাম 1, এখানে নিলাম 2, এবার এখানে নিলাম আমি 5, এখানে নিলাম আমি 4, এখানে নিলাম 3, এখানে নিলাম 2। ও সরি, এখানে একটু আমাদের ভুল হয়েছে, এটা শূন্য নিলাম। শূন্যর আগে মাইনাস না প্লাস না, শূন্য পজিটিভও না নেগেটিভও না। এবার বলো তো এটা কোন কোন অক্ষে বসবে? প্রথম, দ্বিতীয়, প্রথম তৃতীয়, হবে চতুর্থ। দ্বিতীয় অক্ষ। সেকেন্ড ওঠে ভালো করে সেকেন্ড বলো। ওঠে দ্বিতীয় চতুর্থ ভাগে। ভালো করে আর বলো। স্যার পরেরটা হবে স্যার হচ্ছে তাহলে এটা দুই অক্ষে বসবে, স্যার, দুই অক্ষে বসবে, প্লাস প্লাস আছে জি জি স্যার, স্যার আর মাইনাস প্লাস আছে, তাহলে এটা এই দুই অক্ষে বসবে, এই যে এরকম হবে। দ্বিতীয় চতুর্থ ভাগে। তাহলে এটা বসবে জি দ্বিতীয় স্যার। আর প্রথমে, জি স্যার। দ্বিতীয় আর প্রথম। জি স্যার। এইভাবে আমি যদি বলি তাহলে বলো তো জি এই স্যার। মানগুলো কোথায় কোথায় আছে, কি কি মান আছে এখানে? এখানে মাইনাস মাইনাস আছে আর প্লাস মাইনাস আছে, নেগেটিভ নেগেটিভ আর পজিটিভ পজিটিভ নেগেটিভ আছে। তাহলে এটা দেখলে আমি বুঝতে পারি। যদি এখানে বসে তাহলে কি বসবো? এটা প্লাস প্লাস মান। যদি শুধু এখানেই বসে তাহলে কি বসবে? এটা মাইনাস পজিটিভ মাইনাস মান। পজিটিভ
ওকে, তাহলে আমরা জি, দেখলাম স্যার। এখান থেকে আমাদের জি, এরকম স্যার। সম্পর্ক আসে। এবার আমরা আসি, আজকে যারা ক্লাস স্যার। করেনি তারা দে আর দ্য ভেরি ভেরি লুজার। তাহলে এখন আমরা আসি, এবার দেখি আমাদের, কারণ এরা এর পরে কিছুই বুঝবে না। তো এখন আমরা আমাদের জি, স্যার। গ্রাফের একটা অংশ এখান থেকে একটু চলে গেছে, আমরা ওটাকে নিয়ে নেই। ওকে এই স্যার। যে এই, তাহলে এখন আমরা আসি, আমাদের এই যে গ্রাফটা আমরা দেখলাম, এই গ্রাফটা অঙ্কন করতে চাই। এই গ্রাফের সম্পর্ককে আমরা বলেছি কয় ধরনের হয়? দুই ধরনের। একটাকে আমরা বলেছি দুই ধরনের। পজিটিভ, একটাকে আমরা বলেছি নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ। নেগেটিভ। তাহলে আমরা বললাম একটা হলো আমাদের পজিটিভ রিলেশনশিপ, একটা Okay, হলো sir. আমাদের নেগেটিভ রিলেশনশিপ। এবার পজিটিভের গ্রাফ হবে কয়টা? নেগেটিভ হ্যাঁ। রিলেশনশিপ। পজিটিভের গ্রাফ হবে তিন ধরনের, মনে রাখতে হবে তিনটা। সবসময়। পজিটিভের ধাপ। গ্রাফ আমাদের তিন ধরনের হবে, ঠিক আছে? তো এই তিন ধরনের মানগুলো জি, স্যার। কেমন হবে সেই জি, ভিত্তিতে স্যার। আমরা দেখি। তাহলে পজিটিভ হলে কি হবে? x ও বাড়বে, y ও বাড়বে। x কমলে y ও স্যার। কমবে। এবার দেখো, এই তিন ধরনের গ্রাফ জি, স্যার। সবসময় মনে রাখতে হবে, পজিটিভ গ্রাফ সবসময় পাহাড়ে উঠতে গেলে যেরকম হয় সেরকম হবে। আর নেগেটিভ গ্রাফ হবে জি, স্যার। কোনটা? ক্লাস পাহাড় আমাদের থেকে 11টা নামতে গেলে চলছে। যেরকম, পাহাড়ে উঠতে গেলে যেরকম সেরকম গ্রাফগুলোকে আমরা বলবো পজিটিভ। তো এই পজিটিভ Positive, গ্রাফ আবার জি। তিন ধরনের হয়। আচ্ছা, এক মিনিট, আমাদের আর সময় নেই কিন্তু, আমরা পরের ক্লাসে এখান থেকে শুরু করব, ঠিক আছে? তো এখন আমরা আসি, জি, এই স্যার। পজিটিভ গ্রাফ তিন ধরনের হবে। স্যার। এবার দেখো তো, পাহাড়ে উঠতে গেলে তো আমার এরকমও স্লোপ থাকে, থাকে না? জি, স্যার। এটা জি, কি স্যার। থাকে? এটা কি বাড়ছে? এটা একটা বাড়ছে। আবার পাহাড়ে উঠতে গেলে আমার এরকমও স্যার। স্লোপ থাকে, থাকে না? জি, স্যার। আবার পাহাড়ে উঠতে গেলে আমার এরকমও জি, স্লোপ স্যার। থাকে। তাহলে পজিটিভ গ্রাফ কিন্তু হ্যাঁ। সব এরকম। এই গ্রাফগুলো দেখো তো কোন দিক থেকে কোন দিকে গেছে? তোমার বাম হাতটা ধরো, বাম হাত থেকে ডান দিকে সব ডান উপরের দিকে থেকে উঠছে না? বামে গেছে। বাম থেকে ডানে। জি স্যার, জি স্যার। আমি জি, কিন্তু স্যার। বলছি না জি, ডান স্যার। থেকে বাম, এটা কিন্তু বাম থেকে ডানে। বাম থেকে ডানে। বাম জি, থেকে স্যার। ডানে। জি, স্যার। ঊর্ধ্বমুখী, পাহাড়ে উঠতে গেলে ঊর্ধ্বমুখী। আর দেখো তো এই গ্রাফটা কেমন গেছে? নিম্নমুখী। তো এটা